বন্ধুরা, আমার নাম হিরণ। আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়, আমার সবচেয়ে কাছের বন্ধু হল আমার মা, আরতি দেবী। বাবা মারা যাওয়ার পর থেকে এই বিশাল পৃথিবীতে আমরা দুজনেই দুজনের একমাত্র সম্বল। আমাদের সম্পর্কটা ঠিক চিরাচরিত মাছেলের মতো গাম্ভীর্যে মোড়া ছিল না, বরং আমাদের মধ্যে ছিল এক অদ্ভুত সুন্দর বন্ধুত্ব, খুনসুটি আর নির্মল রসিকতা। সারাদিনের কাজের শেষে বাড়ি ফিরে মায়ের সাথে আড্ডা না দিলে আমার দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যেত। বাবার মৃত্যুর পর মা একাই সংসারের হাল ধরেছিলেন অত্যন্ত শক্ত হাতে। ছোটবেলা থেকেই দেখেছি, আমার যে কোনো আবদার পূরণের জন্য মা হাসিমুখে সব কষ্ট মেনে নিতেন। আমাদের প্রতিদিনের রুটিন ছিল রাতের খাবার টেবিলে বসে একে অপরের সাথে সারাদিনের গল্প শেয়ার করা এবং হাসাহাসি করা। মায়ের সেই হাসিমুখটা দেখলে আমার সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে যেত। আমাদের এই সাজানো গোছানো ছোট্ট পৃথিবীতে হঠাৎ করেই যেন একটা অজানা মেঘ জমতে শুরু করল। ঠিক মাস দুয়েক আগের কথা, একদিন মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় জলের তেষ্টায়। ঘর অন্ধকার, শুধু রাস্তার ল্যাম্পপোস্টের আলো এসে পড়েছে জানালার গ্রিল গলে। আমি দেখলাম পাশের বিছানায় মা নেই, পুরো ঘর একদম ফাঁকা। প্রথমে ভেবেছিলাম মা হয়তো রান্নাঘরে বা বাথরুমে গেছেন, তাই আমি আর তেমন গুরুত্ব দিইনি। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও যখন মা ফিরলেন না, তখন আমার মনে একটা খটকা লাগল। আমি নিঃশব্দে বিছানা ছেড়ে উঠে পুরো বাড়ি খুঁজলাম, কিন্তু কোথাও মাকে দেখতে পেলাম না। সদর দরজাটা দেখলাম ভেতর থেকে ছিটকিনি তোলা, অথচ মা বাড়ির ভেতরে নেই। ঠিক সেই মুহূর্তেই ছাদের সিঁড়ির দিক থেকে একটা পায়ের শব্দ আমার কানে এলো। আমি দ্রুত সিঁড়ির অন্ধকারে লুকিয়ে পড়লাম। দেখলাম মা অত্যন্ত সন্তর্পণে ছাদ থেকে নিচে নেমে আসছেন, আর তার মুখে এক অদ্ভুত উদ্বেগের ছাপ। মায়ের হাতে একটা পুরনো মরচে ধরা টিনের বাক্স, যা আমি আগে কখনো দেখিনি। মা খুব সাবধানে নিজের ঘরে ঢুকে বাক্সটা বিছানার তলায় লুকিয়ে রাখলেন এবং আবার নিঃশব্দে শুয়ে পড়লেন। আমি আমার ঘরে ফিরে এলেও সারা রাত আর দুচোখের পাতা এক করতে পারলাম না। আমার সেই চেনা হাসিখুশি মায়ের এই অজানা রূপ আমাকে গভীর এক রহস্যের মধ্যে ফেলে দিল। পরদিন সকালে উঠে দেখলাম মা আগের মতোই হাসিমুখে আমার জন্য চা তৈরি করছেন, যেন রাতের বেলা কিছুই ঘটেনি। আমি কয়েকবার চেষ্টা করলাম রাতের ওই বাক্সটার কথা জিজ্ঞেস করতে, কিন্তু মায়ের স্বাভাবিক আচরণ দেখে আর সাহস হল না। তবে আমার মনের ভেতর একটা সন্দেহের বীজ ততক্ষণে গভীরভাবে রোপিত হয়ে গেছে। কি এমন রহস্য লুকিয়ে আছে ওই টিনের বাক্সে, যা আমার নিজের মা আমার কাছ থেকে গোপন করছেন? সারাদিন কাজের মধ্যেও বারবার আমার মনে এই একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। আমি বুঝতে পারছিলাম, আমাদের ওই হাসিখুশি সম্পর্কের মাঝে একটা অদৃশ্য দেয়াল তৈরি হতে শুরু করেছে, আর এই রহস্যের শেষ না দেখা পর্যন্ত আমি কিছুতেই শান্ত হতে পারব না। পরের কয়েকটা দিন আমাদের বাড়ির পরিবেশটা অদ্ভুতভাবে থমথমে হতে শুরু করল। মায়ের সাথে আমার সেই প্রতিদিনের খুনসুটি আর রাতের আড্ডাগুলো ধীরে ধীরে কমে আসতে লাগল। আমি লক্ষ্য করলাম মা প্রায়শই আনমনা হয়ে থাকছেন এবং আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে কেমন যেন অস্বস্তি বোধ করছেন। একদিন অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে দেখি মা বারান্দায় দাঁড়িয়ে ফিসফিস করে কার সাথে যেন ফোনে কথা বলছেন। আমাকে দেখেই তিনি চমকে উঠলেন এবং তাড়াহুড়ো করে ফোনটা কেটে দিলেন। জিজ্ঞেস করলে খুব সাধারণ গলায় বললেন যে পাড়ার এক আত্মীয়ের সাথে কথা বলছিলেন, কিন্তু তার কপালের বিন্দু বিন্দু ঘাম অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছিল। আমার মনের সন্দেহটা এবার আরও গাঢ় হল। যে মা কোনোদিন আমার কাছে নিজের একটা ছোট কথাও লুকোননি, তিনি আজ এত বড় কী রহস্য লুকিয়ে রাখছেন? আমার ভেতরকার অস্থিরতা বাড়তে লাগল, কিন্তু আমি কোনোভাবেই মায়ের এই অদ্ভুত আচরণের কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছিলাম না। দিন কয়েক পরের ঘটনা। মা স্নান করতে গেলে আমি তার ঘরের টেবিলে একটা আধপোড়া কাগজের টুকরো দেখতে পাই। কাগজটায় একটা অচেনা ঠিকানা এবং একটা বড় অঙ্কের টাকার হিসেব লেখা ছিল। ঠিকানাটা কলকাতার এমন এক অন্ধকার গলির, যেখানে সাধারণত ভদ্রঘরের মানুষজন যাতায়াত করেন না। এই কাগজের টুকরোটা আমার সব হিসেব ওলটপালট করে দিল। আমি বুঝতে পারছিলাম না, মায়ের মতো একজন সাধারণ গৃহবধূর সাথে ওই ঠিকানার কী সম্পর্ক থাকতে পারে। আমার মনের মধ্যে নানা রকম ভয়ানক চিন্তা ভিড় করতে লাগল, যা আমাকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছিল। সেই রাতেই আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। মাঝরাতে ঘুম ভাঙতে দেখি মা ঘরে নেই। আমি এবার আর বারান্দায় অপেক্ষা না করে সরাসরি ছাদের সিঁড়ির দিকে পা বাড়ালাম। কিন্তু সেখানে কেউ ছিল না, পুরো বাড়ি নিস্তব্ধ। পরদিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম, যেভাবেই হোক এই রহস্যের জাল আমাকে ছিন্ন করতেই হবে। মায়ের এই নীরবতা এবং গোপনীয়তা আমাদের সম্পর্কটাকে ভেতর থেকে ফাঁপা করে দিচ্ছিল। আমি ঠিক করলাম, মায়ের অনুপস্থিতিতে আমি ওই টিনের বাক্সটা খুঁজে বের করব। কিন্তু সুযোগটা আর পেলাম না।
সেই রাতেই দরজায় একটা মৃদু টোকা পড়ল। ঘড়িতে তখন রাত 2টো। আমি দরজা খুলতে যাব, তার আগেই মা প্রায় ছুটে এসে আমাকে সরিয়ে দিয়ে দরজা সামান্য একটু ফাঁক করলেন। অন্ধকারে দাঁড়িয়ে থাকা এক আগন্তুক মায়ের হাতে একটা খাম ধরিয়ে দিয়ে দ্রুত মিলিয়ে গেল। মা খামটা হাতে নিয়ে দরজা বন্ধ করে ঘুরতেই আমাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে পাথরের মতো জমে গেলেন। আমি সরাসরি তার দিকে তাকিয়ে জানতে চাইলাম, এত রাতে কে এসেছিল এবং ওই খামে কি আছে? মা কোনো উত্তর না দিয়ে খামটা আঁচলের নিচে লুকিয়ে দ্রুত নিজের ঘরে চলে গেলেন। আমার জীবনে প্রথমবারের মতো মায়ের উপর প্রচণ্ড রাগ হল। যে মাকে আমি পৃথিবীর সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, আজ তার এই লুকোচুরি আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলল। আমি দরজায় ধাক্কা দিয়ে মায়ের কাছে জবাব চাইলাম, কিন্তু ভেতর থেকে শুধু একটা চাপা কান্নার আওয়াজ ভেসে এলো। পরের দিন থেকে আমাদের মধ্যে কথা বলা প্রায় বন্ধ হয়ে গেল। আমরা এক বাড়িতে থাকলেও একে অপরের থেকে যোজন যোজন দূরে সরে গেলাম। আমার ভেতরে একটা জেদ চেপে বসল, মা নিজে থেকে সত্যিটা না বলা পর্যন্ত আমি আর কোনোদিন তার সাথে স্বাভাবিকভাবে কথা বলবো না। আমার এই জেদ আর ভুল বোঝাবুঝির কারণে আমার নিজের কাজ এবং ব্যক্তিগত জীবনও মারাত্মকভাবে প্রভাবিত হতে শুরু করল। আমি বুঝতে পারছিলাম মা কষ্ট পাচ্ছেন, তার চোখ দুটো ক্রমশ গর্তে ঢুকে যাচ্ছে, কিন্তু আমার অভিমান আমাকে অন্ধ করে দিয়েছিল। এভাবে প্রায় সপ্তাহ 2 কেটে যাওয়ার পর একদিন সন্ধ্যায় আমি দেখলাম মা খুব সন্তর্পণে বাড়ি থেকে বের হচ্ছেন। তার পরনে একটা খুব সাধারণ পুরনো শাড়ি এবং মুখে একটা ক্লান্তির ছাপ। আমি কোনো কিছু না ভেবেই একটু দূর থেকে তাকে অনুসরণ করতে শুরু করলাম। মা উত্তর কলকাতার একটা অত্যন্ত ঘিঞ্জি এবং পুরনো এলাকার দিকে এগোচ্ছিলেন। আমি বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে তার পিছু নিলাম। রাস্তার আলোধারিতে মায়ের এই পথচলা আমার বুকের ভেতর একটা অজানা ভয়ের সৃষ্টি করছিল। অবশেষে মা একটা জরাজীর্ণ পুরনো বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। বাড়ির বাইরে কোনো সাইনবোর্ড নেই, চারপাশটা কেমন যেন ভুতুড়ে আর অন্ধকার। মা এদিক ওদিক তাকিয়ে নিশ্চিত হলেন কেউ তাকে দেখছে কিনা, তারপর দ্রুত ওই বাড়ির ভেতরে ঢুকে গেলেন। আমি রাস্তার উল্টো দিকের একটা চায়ের দোকানের শেডের নিচে দাঁড়িয়ে রইলাম। আমার হৃৎপিণ্ড তখন দ্রুত স্পন্দিত হচ্ছে। ওই ভাঙাচোরা বাড়ির ভেতরে মা কি করছেন? কার কাছে এসেছেন? শত শত প্রশ্ন আমার মগজকে ক্ষতবিক্ষত করতে শুরু করল। প্রায় 2 ঘন্টা পর মা ওই পুরনো বাড়িটা থেকে বেরিয়ে এলেন। তার চেহারা দেখে মনে হলো যেন তিনি প্রচণ্ড কোনো শারীরিক পরিশ্রম করে এসেছেন। মা আমাকে দেখার আগেই দ্রুত অন্য রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা হলাম, যাতে আমি তার আগে পৌঁছাতে পারি। বাড়ি ফিরে আমি বিছানায় শুয়ে ঘুমের ভান করে রইলাম। কিছুক্ষণ পরেই সদর দরজা খোলার আওয়াজ পেলাম। মা নিঃশব্দে ঘরে ঢুকে আমার পাশে এসে দাঁড়ালেন। আমি চোখ বন্ধ করেই তার দীর্ঘশ্বাস এবং একটা চাপা কান্নার শব্দ শুনতে পেলাম, যা আমার বুকে ছুরির মতো বিঁধল। পরদিন সকালে চায়ের টেবিলে বসে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। অত্যন্ত রুক্ষ গলায় মাকে জিজ্ঞেস করলাম, গতকাল সন্ধ্যায় তিনি কোথায় গিয়েছিলেন? মা চমকে উঠলেন, তার হাত থেকে চায়ের কাপটা পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। মা কাপা কাপা গলায় মিথ্যে বললেন যে তিনি মন্দিরে গিয়েছিলেন। এই ডাহা মিথ্যে কথাটা আমার রাগের আগুনে যেন ঘি ঢেলে দিল। আমি চিৎকার করে উঠলাম এবং বললাম যে আমি তাকে ওই অন্ধকার গলির পুরনো বাড়িতে ঢুকতে দেখেছি। আমার কথা শুনে মা একেবারে স্তব্ধ হয়ে গেলেন। তিনি ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইলেন, কিন্তু তার মুখ দিয়ে একটা শব্দ বের হলো না। আমি রাগে অন্ধ হয়ে মাকে নানা রকম রুট কথা শোনাতে লাগলাম, যা আমার কোনোদিনই বলা উচিত হয়নি। আমি তাকে বললাম যে তার এই গোপনীয়তা আমাদের পরিবারকে বিপদে ফেলবে এবং আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে চাই না। আমার কথাগুলো শুনে মা 2 হাতে মুখ থেকে ডুকরে কেঁদে উঠলেন। তার সেই কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠলেও আমার অভিমান গলেনি। আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম এবং সারাদিন শহরের রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ালাম। আমার মনে হতে লাগল, আমার মা হয়তো কোনো খারাপ চক্রের সাথে জড়িয়ে পড়েছেন, অথবা এমন কিছু করছেন যা আমাকে লজ্জায় ফেলে দেবে। এই ভুল বোঝাবুঝি আমাদের সুন্দর সম্পর্কটাকে একটা বিষাক্ত রূপ দিচ্ছিল। রাত করে বাড়ি ফিরে দেখলাম মা মেঝের উপর বসে আছেন, আর তার চারপাশের ছড়ানো রয়েছে সেই টিনের বাক্সটার ভেতরের কিছু কাগজপত্র। আমাকে দেখেই তিনি কাগজগুলো গুছিয়ে নিতে গেলেন, কিন্তু আমি ছো মেরে একটা কাগজ তার হাত থেকে কেড়ে নিলাম। কাগজটা হাতে নিয়েই আমি দেখলাম সেটা একটা আইনি নোটিশ, যেখানে ব্যাংক থেকে আমাদের বাড়ি ক্রোক করার হুমকি দেওয়া হয়েছে। আমি হতবাক হয়ে মায়ের দিকে তাকালাম। মা তখন ডুকরে কাঁদছেন। আমি কিছুতেই মেলাতে পারছিলাম না, আমাদের তো কোনো ধারদেনা ছিল না, তাহলে এই নোটিশ কেন? মা তখন আমাকে জানালেন, বাবা মারা যাওয়ার আগে তার এক বন্ধুর ব্যবসায় জামিনদার হয়েছিলেন।
সেই বন্ধু বিশাল অঙ্কের ঋণ নিয়ে নিখোঁজ হয়ে যায়, আর সেই ঋণের পুরো দায় এসে পড়ে বাবার উপর। বাবা এই দুশ্চিন্তাতেই হার্ট অ্যাটাকে মারা যান, যা মা আমার কাছ থেকে এতদিন লুকিয়ে রেখেছিলেন। ব্যাংক যখন বাড়ি নিলাম করার নোটিশ দেয়, তখন মা দিশেহারা হয়ে পড়েন। আমার ক্যারিয়ার এবং ভবিষ্যৎ যাতে এই ঋণের কারণে নষ্ট না হয়, তাই তিনি একাই এই বিশাল লড়াইটা লড়ার সিদ্ধান্ত নেন। তিনি কাউকে কিছু না জানিয়ে ওই পুরনো গলির একটা কারখানা রাত জেগে সেলাইয়ের কাজ করতে শুরু করেছিলেন। আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। যে মাকে আমি সন্দেহ করছিলাম, যে মাকে আমি অপমান করেছি, তিনি দিনের পর দিন নিজের রক্ত জল করে আমার ভবিষ্যৎ বাঁচানোর চেষ্টা করছিলেন। আর আমি কিনা নিজের অহংকার আর ভুল বোঝাবুঝির বশবর্তী হয়ে তাকে এতগুলো কটু কথা শুনিয়েছি। আমি দেখলাম মায়ের হাতের আঙুলগুলো সেলাই মেশিনের সুইয়ের আঘাতে ক্ষতবিক্ষত। সেই রাতে আগন্তুক যে খামটা দিয়ে গিয়েছিল, সেটা ছিল মায়ের হাত ভাঙা খাটুনির সামান্য কিছু পারিশ্রমিক। মা নিজের জীবনের সব সুখ বিসর্জন দিয়ে রাতের পর রাত না ঘুমিয়ে আমার জন্য লড়ে যাচ্ছিলেন। আমার বুকের ভেতরটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমি মায়ের পায়ের কাছে বসে শিশুর মতো কাঁদতে শুরু করলাম। আমার প্রতিটি চোখের জল যেন আমার সমস্ত অপরাধবোধ আর অনুশোচনার সাক্ষী দিচ্ছিল। আমি বারবার তার কাছে ক্ষমা চাইতে লাগলাম। মা আমাকে বুকে জড়িয়ে ধরলেন। তার চোখ দিয়েও অঝরে জল ঝরছিল, কিন্তু সেই জলে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু এক পরম নির্ভরতা আর নিঃস্বার্থ ভালোবাসা। মা আমার মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বললেন, তুই তো আমার বেঁচে থাকার একমাত্র কারণ, তোর জন্য এটুকু কষ্ট কি আমি করতে পারি না? সেই রাতে আমাদের দুজনের সব ভুল বোঝাবুঝির অবসান ঘটল। মায়ের চোখের জল আমার মনের সমস্ত অন্ধকার ধুয়ে পরিষ্কার করে দিল। আমি বুঝতে পারলাম, পৃথিবীর যে কোনো রহস্যের চেয়ে একজন মায়ের নীরব আত্মত্যাগ অনেক বেশি গভীর এবং মহান। পরের দিন সকালটা আমাদের জীবনে এক নতুন সূর্য নিয়ে এলো। আমি অফিসে গিয়ে আমার বসের কাছে সব খুলে বললাম এবং একটা অ্যাডভান্স লোনের আবেদন করলাম। আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম, মায়ের এই একার লড়াইয়ে আমি এবার পুরোপুরি অংশীদার হব। আমি ব্যাংকের সাথে যোগাযোগ করলাম এবং আইনি দিকগুলো বোঝার জন্য একজন আইনজীবীর পরামর্শ নিলাম। আমি মাকে কথা দিলাম যে বাড়িটা তিনি তার রক্ত জল করে বাঁচিয়ে রেখেছেন, সেটা আমি কোনোভাবেই নিলাম হতে দেব না। আমাদের বাড়িটা আবার আগের মতো হাসিখুশিতে ভরে উঠল। তবে এই হাসিটা আগের চেয়ে অনেক বেশি পরিণত এবং বাস্তবমুখী ছিল। মা আর রাতের বেলা লুকিয়ে কাজে যেতেন না, কারণ আমি সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। আমরা দুজনে মিলে একটা নতুন পরিকল্পনা করলাম। আমি আমার আয়ের একটা বড় অংশ ব্যাংকের ঋণ শোধ করার জন্য আলাদা করে রাখতে শুরু করলাম। মাও ঘরে বসে ছোটখাটো কিছু হস্তশিল্পের কাজ শুরু করলেন, যা আমাদের বাড়তি আয়ের একটা পথ তৈরি করে দিল। এই পুরো ঘটনাটা আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম যে আমরা প্রায়শই আমাদের কাছের মানুষদের নীরবতাকে ভুল বুঝে থাকি। তাদের না বলা কথার পেছনে যে কত বড় আত্মত্যাগ লুকিয়ে থাকতে পারে, তা আমরা তলিয়ে দেখার চেষ্টা করি না। মায়ের ওই পুরনো টিনের বাক্সটা এখন আর কোনো রহস্যের প্রতীক ছিল না। ওটা ছিল আমার মায়ের অপরিসীম সাহস আর লড়াইয়ের এক জীবন্ত দলিল। আমি ওই বাক্সটাকে খুব যত্ন করে আমার আলমারিতে তুলে রেখেছিলাম। মাঝে মাঝে রাতে যখন আমি কাজ করতাম, মা এসে আমার পাশে বসতেন। আমরা বাবার কথা বলতাম, আমাদের পুরনো দিনগুলোর কথা বলতাম। এই লড়াইটা আমাদের মাছেলের সম্পর্কটাকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল, যেখানে কোনো সন্দেহ বা অভিমানের জায়গা ছিল না। আমি বুঝতে পারছিলাম, জীবন সবসময় সোজা পথে চলে না। কিন্তু যদি পাশে এমন একজন নিঃস্বার্থ মানুষ থাকে, তাহলে যে কোনো কঠিন পরিস্থিতিই পার হওয়া সম্ভব। মায়ের ওই ক্ষতবিক্ষত হাত দুটো আমাকে প্রতিদিন নতুন করে লড়াই করার অনুপ্রেরণা জোগাত। কয়েক মাস পরের কথা। আমাদের একটানা চেষ্টার ফলে ব্যাংকের ঋণের একটা বড় অংশ আমরা শোধ করতে সক্ষম হলাম। আইনজীবী আমাদের জানালেন যে বাড়িটা আর ক্রোক হওয়ার কোনো ভয় নেই। এই খবরটা যেদিন আমরা পেলাম, সেদিন মায়ের মুখে যে স্বস্তির হাসিটা আমি দেখেছিলাম, তা পৃথিবীর যে কোনো সম্পদের চেয়ে মূল্যবান। সেই সন্ধ্যায় আমরা দুজনে মিলে একটা ছোট কেক কেটে উদযাপন করলাম। মা কেকের প্রথম টুকরোটা আমার মুখে তুলে দিলেন। তার চোখে ছিল এক অদ্ভুত তৃপ্তি। আমি মাকে জড়িয়ে ধরে বললাম, তুমি শুধু আমাকে জন্ম দাওনি, তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছ। মা হাসতে হাসতে বললেন, তুই না থাকলে হয়তো আমি এত বড় লড়াইটা লড়তেই পারতাম না। আমাদের এই মুহূর্তগুলো এতটাই আবেগপূর্ণ ছিল যে তা ভাষায় প্রকাশ করা কঠিন। মনে হচ্ছিল যেন একটা দীর্ঘ অন্ধকার সুড়ঙ্গ পার হয়ে আমরা অবশেষে আলোর দেখা পেয়েছি। আমি এখন প্রায় ভাবি, যদি সেদিন আমি মায়ের পিছু না নিতাম, যদি সেদিন ওই নোটিশটা আমার হাতে না পড়ত, তাহলে কি হতো?
হয়তো আমার ভুল বোঝাবুঝি আমাকে আমার মায়ের কাছ থেকে চিরতরে দূরে সরিয়ে দিত। বন্ধুরা, অনেক সময় আমরা বাইরে থেকে যা দেখি, অনেক সময় সেটাই আসল সত্য হয় না। একটা মানুষের নীরবতা, তার অদ্ভুত আচরণের পেছনে এমন কিছু লুকিয়ে থাকতে পারে যা আমাদের কল্পনারও অতীত। এখন আমি আর মাকে একা কোনো দায়িত্ব নিতে দিই না। আমাদের পরিবারের প্রতিটি সিদ্ধান্ত আমরা দুজনে মিলে নিই। মায়ের সেই পুরনো শাড়িটার জায়গায় এখন নতুন শাড়ি এসেছে, কিন্তু তার মনের সেই দৃঢ়তা আজও একই রকম আছে। আমাদের ওই পুরনো বাড়িটা আজ শুধু ইটপাথরের একটা কাঠামো নয়, এটা আমাদের ভালোবাসা, আত্মত্যাগ আর একসঙ্গে লড়াই করার এক অটুট নিদর্শন। এই বাড়ির প্রতিটি কোণায় এখন আমার মায়ের ঘাম আর আমার অনুশোচনার জল মিশে আছে। আমি আমার গল্পটা শেয়ার করছি কারণ আমি চাই মানুষ জানুক, সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি আসাটা খুব স্বাভাবিক। কিন্তু সেই ভুল বোঝাবুঝিকে প্রশ্রয় দিয়ে সম্পর্কটাকে নষ্ট করে ফেলাটা চরম বোকামি। একটু ধৈর্য আর বোঝার চেষ্টা যেকোনো মিথপ্রায় সম্পর্ককে আবার বাঁচিয়ে তুলতে পারে। আজ এই গল্পটা বলতে বসে আমার বুকটা এক অদ্ভুত শান্তিতে ভরে আছে। আমার সেই রাতগুলোর কথা মনে পড়লে আজও শিউরে উঠি, যখন আমি আমার নিজের মাকে সন্দেহ করেছিলাম। কিন্তু আজ আমি গর্বিত যে সেই মেঘ কেটে গিয়ে আমাদের আকাশে আবার নতুন সূর্য উঠেছে। বন্ধুরা, আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা আমাদের কাছের মানুষদের, বিশেষ করে বাবা মাকে ভুল বুঝি। তাদের শাসন, তাদের নীরবতা বা তাদের কোনো সিদ্ধান্ত আমাদের কাছে অহেতুক মনে হয়। আমরা আমাদের আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের বিচার করতে শুরু করি। কিন্তু আমরা ভুলে যাই যে তারা তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়, তাদের স্বপ্ন, তাদের সবকিছু বিসর্জন দিয়েছেন শুধু আমাদের একটু ভালো রাখার জন্য। তাদের একটা সাধারণ বা অদ্ভুত আচরণের পেছনে যে কি বিশাল আত্মত্যাগ লুকিয়ে থাকতে পারে, তা বোঝার মতো মানসিকতা আমাদের সব সময় থাকে না। আমার মায়ের ওই রাতের বেলার লুকোচুরি, ওই জরাজীর্ণ কারখানায় কাজ করা, এসবের পেছনে কোনো অপরাধ বা রহস্য ছিল না। ছিল শুধু একজন মায়ের তার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার এক মরিয়া চেষ্টা। তিনি নিজের সম্মান, নিজের আরাম সব কিছু তুচ্ছ করে একা একটা পাহাড়ের সমান বোঝা বইছিলেন। তাই সবার কাছে আমার একটাই অনুরোধ, কখনো নিজের বাবা মাকে ভুল বুঝবেন না। যদি তাদের কোনো কাজ বা কথায় আপনার সন্দেহ হয়, তবে সরাসরি তাদের সাথে কথা বলুন। রাগ বা অভিমান করে দূরে সরে যাবেন না। তাদের নীরবতার পেছনের গল্পটা শোনার চেষ্টা করুন। সম্পর্ক খুব ঠুনকো হয়, একটু আঘাতেই ভেঙে যেতে পারে। কিন্তু সেই সম্পর্ককে বিশ্বাস আর ভালোবাসা দিয়ে যদি টিকিয়ে রাখা যায়, তবে তার চেয়ে সুন্দর আর কিছুই এই পৃথিবীতে নেই। আমার মায়ের সেই রাতের আত্মত্যাগ আমাকে আজ একজন পরিপূর্ণ মানুষ হতে সাহায্য করেছে। আমি এখন আমার মায়ের চোখের দিকে তাকিয়ে গর্বের সাথে বলতে পারি, আমি তোমার যোগ্য সন্তান হওয়ার চেষ্টা করছি। আমাদের জীবনটা এখন অনেক শান্ত, অনেক সুন্দর। আর এই সৌন্দর্যের মূল কারণ হল আমাদের দুজনের পারস্পরিক বিশ্বাস এবং সেই চরম সত্যের মুখোমুখি হওয়া। বন্ধুরা, গল্পের শেষে এটাই বলবো, পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসার যদি কোনো জীবন্ত উদাহরণ থাকে, তবে সেটা হলো মা। তাদের সেই ভালোবাসাকে সম্মান করতে শিখুন, তাদের বুঝতে শিখুন। কারণ যখন সব আলো নিভে যায়, তখন মায়ের ভালোবাসাই একমাত্র প্রদীপ হয়ে আমাদের পথ দেখায়। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।